আমার চ্যানেল লিভ লাইফ বংসাইজের নতুন একটা ভ্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আমার আগের ভ্লগটায় নিশ্চয়ই আপনারা দেখেছেন দীপাবলির ছুটিতে আমরা দুদিনের জন্য ঘুরতে এসেছি মুর্শিদাবাদ, নবাবের শহর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে এটাই আমাদের প্রথমবার, সেজন্য ইতিহাসের গল্প মিলিয়ে মিলিয়ে এই সমস্ত জায়গাগুলো যখন দেখে নিচ্ছি তখন একটা আলাদাই অনুভূতি কাজ করছে। আমার এর আগের ভ্লগে আপনারা নিশ্চয়ই দেখেছেন মুর্শিদাবাদে এসে আমরা আছি কোথায়। আজ আমাদের এখানে দ্বিতীয় দিন, সকাল এখন 9:30 বাজছে। আজকের ভ্লগটা বরং শুরু হোক এখান থেকেই। আমরা এখন মুর্শিদাবাদ সাইট সিইং এ যাচ্ছি। চলো আজকে যাব ভাগীরথীর ওই পারে। চলো মুর্শিদাবাদ এসে আমরা যে WBTDCL এর মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে আছি সেখান থেকেই পেয়েছি এই টোটো দাদাকে। ইনি আজকে আমাদের ঘুরিয়ে দেখাবেন ভাগীরথীর ওই পাড়টা। আমাদের প্ল্যান আগামীকাল দেখব ভাগীরথীর এই পাড়টা। আজকে শুক্রবার, হাজারদুয়ারি শুক্রবারে বন্ধ থাকে, সেই জন্য গতকাল সেইটা আমরা দেখেই নিয়েছি আগে। এখন আমরা ফেরিঘাটে এসেছি আর অর্ঘ্য ওখানে টিকিট কাটছে। এই টোটো সহ আমরা পেরোবো ভাগীরথী নদী, যাব ওই পারে। বড় বড় কাঠের নৌকা আর তার উপরে টোটো, বাইক, সাইকেল কি নেই দেখে কিন্তু রীতিমতো ভয় লাগছিল আমার। যা হোক, ঠাকুর নাম জপ করতে করতে পেরিয়ে গেলাম আমরা নদী। আমরা 3 জন আর আমাদের টোটো, সব মিলিয়ে এই নদী পেরোতে আমাদের ভাড়া লেগেছিল 45 টাকা মতো। নদী পেরিয়ে সর্বপ্রথম যে জায়গাটায় আসলাম সেটা হলো খোশবাগ, যেখানে আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র। নবাব আলীবর্দী খানের ভীষণ প্রিয় বাগান ছিল এই খোশবাগ। তিনি নিজের হাতে করে সাজিয়েছিলেন এই খোশবাগের বাগানটিকে। তারই ইচ্ছা অনুসারে তার কবর আছে এই খোশবাগের বাগানের মধ্যেই, এবং তার কবরের পাশেই আছে তার প্রিয় পাত্র, তার নাতি সিরাজদৌল্লার কবর। আমরা এখন সেগুলোই দেখতে চলেছি, আর আমাদের সঙ্গে নিয়ে চলেছেন সামনের ওই গাইড ভাইটি। গাইড ভাইটির সাথে দেখা হয়ে গেল এই খোশবাগ চত্বরেই। যদিও এখানকার ইতিহাসের গল্প মোটামুটি আমাদের সকলেরই জানা, তাই গাইড না নিলেও আমাদের খুব একটা অসুবিধা হতো না। কিন্তু একটা জায়গায় এসে লোকাল মানুষের থেকে লোকাল ইতিহাসের গল্প শুনতে পারার মজাই আলাদা, সেই জন্য আর আপত্তি করিনি। আমরা এখন চলে এসেছি নবাব আলীবর্দী খানের স্ত্রী এবং তার কন্যাদের সমাধিক্ষেত্রে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই জায়গাটা একটা উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। আসলে অন্দরমহলের অন্তঃপুরে থাকা রমণীদের জন্যই এই চারিটা দিক ঘিরে রাখার ব্যবস্থা। এটা ঘসেটি বেগমের সমাধি, আর এটা হচ্ছে সিরাজের মা আমিনা বেগমের সমাধি। আর এখানে এই 3 জন মহিলা বলে এই 4টে দিক ঘেরা পর্দা করা আছে। খোশবাগের এই বাগানটা কিন্তু বেশ বড়সড়, 7.5 একরেরও উপর জায়গা আছে, আর পুরো জায়গাটা একটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। নবাব আলীবর্দী খানের আমলেই তৈরি হয়েছিল এই খোশবাগের বাগানটা। এখন আছে শুধুই সমাধিক্ষেত্র। আমরা এখানে আরও বেশ কিছু সমাধিক্ষেত্র দেখলাম, আর তারপর চলে গেলাম যেটা দেখতে এসেছি আজকে আমরা এখন, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি। ওই ওপরে নবাবের নাম লেখা আছে ফার্সিতে, আর ঠিক তার পায়ের নিচে আছে তার প্রিয়তমা পত্নী লুৎফান্নিসার সমাধি। এটা হচ্ছে স্যার সিরাজ আর লুৎফার 4 বছরের কন্যা সন্তান, যাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ইনাকেও মিরর মেরেছে, মির্জা করেছে। ইনাকে নদীর জলে চুবিয়ে হত্যা করে, যেটা লুৎফান্নিসা বেগম নিজের চোখে দেখেছিল। ওটা কিন্তু উনি সহ্য করতেন। আর এই হলো নবাব আলীবর্দী খানের সমাধি, যারই ব্রেন চাইল্ড এই খোশবাগ।
সামনে যে সাদা রঙের ছোট্ট মসজিদটা দেখা যাচ্ছে ভীষণই সুন্দর দেখতে। তো এইটা আলীবর্দী খান তৈরি করেছিলেন ওনার মানে ব্যক্তিগত নামাজ পড়ার জন্য, এবং সামনে ওই একটা পুষ্করিণী মতন করা আছে, সেইখানেই উনি ওই নামাজের আগে হাত পা ধোয়া যেটা অজু বলে আর কি, তো সেইটা করে উনি এখানে নামাজ পড়তেন। তবে নামাজ পড়তে করতেও ওনার মানে সবসময় তো সতর্ক থাকতেই হতো যে যদি কোনো শত্রু আক্রমণ করে বা কিছু। তো এই মসজিদ থেকে একদম সোজাসুজি তাকালেই দেখা যাচ্ছে বাইরের খোশবাগের গেটখানা, মানে একদম পুরো বাইরেটা দেখা যাচ্ছে। সুতরাং মেন ডোরটা ওই মসজিদ থেকে যাতে দেখা যায় সেইটা তিনি এনশিওর করেছিলেন। তো একদম স্ট্রেট লাইনে এই সব কটা দরজা খোলা থাকতো এবং উনি নামাজ পড়তেন। মেন গেটটা অবশ্যই বন্ধ থাকতো, সেক্ষেত্রে কিছু শত্রু আক্রমণ হলে তিনি আগে থেকে সতর্ক হতে পারতেন। খোশবাগ দেখার পর আমরা চলে আসলাম ডাহাপাড়াতে জগৎবন্ধু আশ্রমে। এটি প্রভু জগৎবন্ধু দ্বারা নির্মিত একটি বড় সড়ো আশ্রম। বৈষ্ণব মতাদর্শে বিশ্বাসী প্রভু শ্রী জগৎবন্ধু ছিলেন মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন মূল মন্দিরটি বন্ধ ছিল, বাইরে বসেছিল কীর্তনের আখড়া, সেটাই শুনলাম খানিকক্ষণ। এই আটচালাটি দেখুন, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না জায়গাটা। মুর্শিদাবাদ ডাহাপাড়া জগৎবন্ধু ধাম আশ্রম দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল মা কিরিটেশ্বরীর মন্দির। 51 শক্তিপীঠের মধ্যে একটি বেশ ইম্পর্টেন্ট শক্তিপীঠ হলো এই কিরিটেশ্বরীর মন্দির। এখানে মা সতীর মাথার মুকুট অর্থাৎ কিরিট পড়েছিল, তাই জন্য এখানে মাকে কিরিটেশ্বরী বা মা মুকুটেশ্বরী নামেও পুজো করা হয়। আবার স্থানীয় মানুষের কাছে মন্দিরটা মা মহিষমর্দিনীর মন্দির নামেও পরিচিত। বাংলার প্রাচীনতম শক্তিপীঠগুলোর মধ্যে মা কিরিটেশ্বরীর মন্দির একটা অন্যতম এবং ভীষণ ইম্পর্টেন্ট শক্তিপীঠ। অরিজিনাল মন্দিরটা প্রায় 1000 বছরের পুরনো, কিন্তু সেটা ধ্বংস হয়ে গেছে মোটামুটি 1405 সালে। তারপর মুর্শিদাবাদের যিনি মহারাজ ছিলেন তিনি তৈরি করে দিয়েছিলেন এই বর্তমান মন্দিরটি। বলা হয় এই জায়গা মা মহামায়ার ঘুমোনোর জায়গা। এমনও শোনা যায় মির্জাফর যখন কুষ্ঠরোগে আক্রান্ত তখন তিনি মা কিরিটেশ্বরীর চরণামৃত চেয়েছিলেন ভালো হয়ে যাওয়ার আশায়। গতকাল ছিল দীপান্বিতা অমাবস্যা। গতকাল তো ভীষণ ভিড় হয়েই ছিল, আজকেও দেখলাম দিনের বেলাতে ভিড় মন্দ হয়নি। গতকাল পুজোর পর মা সেজে উঠেছেন নতুন সাজে, দু চোখ ভরে দেখলাম সেই রূপ। মায়ের পুজো দেবো বলে সকাল থেকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি। খিদে তো পেয়েইছে, তার থেকেও বেশি যেটা পেয়েছে জল তেষ্টা। আসলে আজকের রোদ গরমটাও ভীষণ বেশি। অনেক দিন পর আখের রস পেলাম এখানে। আসলে ও দেশে এত বছরে তো আর আখের রস পাইনি কখনো, তাই চোখের সামনে এরকম আখ ছাড়িয়ে দিচ্ছেন যখন দাদা, তখন আর আমি লোভ সামলাতে পারলাম না। তিনজনেই দাঁড়িয়ে গেলাম আখের রস খেতে। এই প্রচণ্ড রোদ গরমে ওই অল্প একটু বিট নুন আর লেবুর রস দিয়ে আখের রস প্রাণটা যেন জুড়িয়ে দেয়। আর আর্যর তো এবার প্রথম আখের রসের টেস্ট। ভালো খেতে। আর সত্যি বলতে এই দাদার কাছে আখটা এত মিষ্টি ছিল না, প্রাণটা সত্যিই জুড়িয়ে গেল। দাদা আবার ফ্রিতেও খাওয়ালেন জানেন আমাদের আরও 1 গ্লাস করে। এখন আমরা চলে এসেছি মা কিরিটেশ্বরীর গুপ্ত মন্দিরে। এটা একদমই কাছে, টোটোতে ওই মিনিট 4-5 লাগলো আর কি। এই মন্দিরটি নাটোরের বিখ্যাত রানী ভবানীর তৈরি। মায়ের আসল কিরিট অর্থাৎ মুকুটটি নাকি এখানেই রাখা আছে। মায়ের মূর্তি এখানে খোদিত আছে একটি লাল রঙের পাথরে, সেটির ওপরে মুকুটটা পরানো আছে, আর ওই লাল পাথরটা জড়ানো আছে লাল শাড়িতে। প্রত্যেক বছর দুর্গা অষ্টমীর দিন এই শাড়িটি পরিবর্তন করা হয়। যেহেতু এই স্থানে মা সতীর দেহের কোনো অংশ বা অঙ্গ পড়েনি, সেই জন্য এটাকে পূর্ণ শক্তিপীঠ না বলে অনেক সময় উপপীঠও বলা হয়ে থাকে। তবে যাই হোক না কেন, মন্দির চত্বরটা কিন্তু ভারী চমৎকার। ফুল, বেলপাতা, ধূপ ধুনোর গন্ধে চারিদিকটা এত সুন্দর ম করছে, এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না।
মন্দিরের বাইরে আশেপাশে আরও বেশ কয়েকটা ছোটোখাটো মন্দির আছে দেখলাম, দু একটা শিব মন্দিরও আছে। সম্ভবত এটাই হচ্ছে এখানকার ভৈরব। মা কিরিটেশ্বরীর মন্দির দেখার পর আমরা চলে এলাম আজিমগঞ্জে চার বাংলা বা জোর বাংলার মন্দির দেখতে। এই মন্দিরটিও তৈরি করেছিলেন নাটোরের রানী ভবানী। 1755 সাল নাগাদ এই মন্দিরটা তৈরি হয়। মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিও করা যায় না, ফটো তোলা যায়। আমি বেশ কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্য। একটা উঠোনকে কেন্দ্র করে চারদিকে চারটে সুন্দর মন্দির, প্রত্যেকটা মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ। শোনা যায় নাটোরের রানী ভবানী মুর্শিদাবাদে এসেছিলেন দ্বিতীয় বারাণসী গড়ার উদ্দেশ্যে। তারপর তিনি ভীষণ অল্প সময়ের মধ্যেই 100টারও উপর মন্দির স্থাপন করেন, কিন্তু পরবর্তীকালে এই ভাগীরথী নদীর গতি পরিবর্তন হয়েছে এতবার যে বেশিরভাগ মন্দিরগুলোই ধ্বংসের পথে। চার বাংলা মন্দির বা জোর বাংলা মন্দির থেকে ভাগীরথী নদীটা নাকি আগে অনেকটা দূরে বইতো, কিন্তু বারবার নদীর গতি পরিবর্তনের কারণে এখন কিন্তু নদী একদম পাশ দিয়ে বইছে। জোর বাংলা মন্দিরের ঠিক বাইরেই দেখলাম আরও একটা মন্দির। এই মন্দিরটা বেশ সুন্দর দেখতে এবং এতটা বেশি ক্ষয়ক্ষতিও হয়নি এই মন্দিরে। দেখে ইন্টারেস্টেড হয়ে এগিয়ে গেলাম। দেখলাম এই মন্দিরেরও প্রতিষ্ঠাতা রানী ভবানী। মন্দিরের নাম ভবানীশ্বর মন্দির। দুপুরবেলা বলে মন্দিরের দরজা এখন বন্ধ ছিল, সেজন্য আর মন্দিরের ভেতরে যাওয়া হলো না। একদম পাশেই আছে রাজরাজেশ্বরীর মন্দির। আমরা এখন যাচ্ছি সেখানেই মা রাজরাজেশ্বরীকে দেখতে। এই মন্দিরটিও রানী ভবানীর তৈরি। ভেতরে মা দুর্গার পুজো করা হয়। বেশ কয়েকটা মা দুর্গার অষ্টধাতুর মূর্তি আছে এর ভেতরে, তবে সেগুলোর ছবি বা ভিডিও ভেতর থেকে তোলা নিষেধ, তাই জন্য আর ভেতরে ছবি তুলিনি। পুরনো মন্দিরটা সংস্কার করা হয়েছে এখন। মন্দির চত্বর ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ কিছু মন্দির দেখার পর এতক্ষণে মনে হচ্ছে ভীষণ বেশি খিদে পেয়ে গেছে। সেই কোন সকালবেলা বেরিয়েছি তো, আর বিশেষ কিছু খাওয়াও হয়নি। চলুন এবার বরং খেতে যাই। তবে খেতে যাওয়ার পথে জানেন দেখলাম আরও একটা মন্দির। না, কোনো দেবতার মন্দির না, মা সরস্বতী যার কণ্ঠে বাস করেন সেই অরিজিৎ সিংয়ের বাড়িটাকেও অবশ্য একটা মন্দির বলা যেতেই পারে, তাই নয় কি? এই দেখুন আমার ক্যামেরার সামনে, এটা অরিজিৎ সিংয়ের বাড়ি। সেই সকালবেলা বেরিয়ে একটার পর একটা মন্দির ক্যাম্পাস দেখতে দেখতে আমরা যখন ভীষণ টায়ার্ড আর বেশ খিদেও পেয়েছে, তখন আমাদের টোটোওয়ালা ভাই সাজেস্ট করলেন ভাগীরথীকে আরও একবার পেরিয়ে আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জে চলে যেতে। সেখানে আছে অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটা এখানে ভীষণ পপুলারও বটে এবং দামও বেশ রিজনেবল। আমরা আর দেরি না করে ঝটপট এখানে চলে এসে বেশ কিছু খাবার দাবারেরও অর্ডার দিয়ে দিয়েছিলাম। অবশ্য এখন আমরা বেশি পেট ভরে খাবো না, কারণ বিকেলবেলা এক জায়গায় চায়ের নেমন্তন্ন আছে। কোথায় সেই চায়ের নেমন্তন্ন সেইটা বরং পরের দিন বলবো। আজকের ভিডিওটা বরং এই পর্যন্তই থাক। কেমন লাগলো আজকের ভিডিওটা দেখতে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ। ভালো থাকবেন সকলে।